ভূতবাগানের কথামালায় আজ শুনছেন বরুণ দত্ত রচিত গল্প যমজ বোন। রানার মাসিমার ছেলে মেয়ে কেউ নেই। রানাই তার নয়নের মণি। আর সেই সুবাদে আমরা রানার 2-3 জন ঘনিষ্ঠ বন্ধু যথেষ্ট স্নেহ আদর নিমন্ত্রণ পাই রানার মাসিমার কাছ থেকে। মাসিদের বাড়ি আছে বিহার আর উড়িষ্যাতে, সব স্বাস্থ্যকর স্থানে। উত্তরবঙ্গে জমিজমা ছিল, এবার একটা বাড়িও কিনেছে সেখানে। গরমের ছুটিতে সেই নতুন বাড়িতে যাবার নিমন্ত্রণ পেয়েছি তার কাছ থেকে। মাসিমার সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেছে। ঠাকুমাও খুব স্নেহ সহানুভূতির সঙ্গে দেখেন মাসিমাকে। মাসিমার ব্যবহারে মুগ্ধ হয়ে ঠাকুমা বলেছেন, এমন ধনী ও রূপবতী অথচ এমন অমায়িক ভালো মানুষ দেখিনি। যাই হোক, আমরা বেড়াতে যাওয়ার ব্যাপারে বাবার আপত্তি টিকল না। ঠাকুমাই আমার পক্ষ নিয়ে বলে দিয়েছিলেন, কি এমন জজ ম্যাজিস্ট্রেট পড়া পড়ছে? সবে তো ক্লাস 8, যাক বেরিয়ে আসুক, এরপর উঁচু ক্লাসে উঠলেই বরং যেতে দেওয়া যাবে না। তাছাড়া মেয়ে অমন করে বলে গেছে। মাসিমা তার আন্তরিকতা দিয়ে ঠাকুমাকে এমন মুগ্ধ করেছেন যে ঠাকুমা তাকে মেয়েই বলেন। নির্দিষ্ট দিনে দার্জিলিং মেলে আমরা রওনা হলাম। বেড়াতে যাবার আনন্দে উত্তেজনায় সারা রাত ঘুমোতেই পারলাম না। পরদিন ভোরে নামা হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর জনবহুল রাস্তা ছেড়ে প্রায় মাইলটাক পথ এসে খোয়া মাটির রাস্তার উপরে মাসিমাদের নতুন বাড়ি। দোতলা, বেশ বড় বাড়ি, কিন্তু পুরনো। সঙ্গে আম, জাম, কাঁঠাল, কত রকম লেবু, পেয়ারা, বেল, কমলা লেবু, 2টো বড় স্বর্ণচাপার গাছ, আরও নানা ধরনের গাছ নিয়ে বিশাল বাগান। চাপা ফুলের গন্ধ তো রয়েছেই, সেই সঙ্গে আরও যেন একটা মিষ্টি কী গন্ধ সারাক্ষণ মমা করছে বাতাসে। একটু দূরে একা একা দাঁড়িয়েছে একটা শিমুল গাছ। কলকাতার ছেলে আমরা, অত বড় বাগান পেয়ে আত্মহারা। এই বিশাল এলাকাসহ বাড়িটা নাকি মেসোমশাই কিনেছেন প্রায় জলের দামে। বাড়িটা অযত্নে অব্যবহারে পড়েছিল, তাই সারানো, রং করা ইত্যাদিতে অনেক খরচ হয়েছে। জল, ইলেকট্রিকের ব্যবস্থাও করেছে নতুন করে। এত সুন্দর বাড়ি, কিন্তু এই বাড়িতে কাজ করার লোক একটাও পাওয়া গেল না। অল্প কয়েকদিনের ব্যাপার বলে কেউ গরজও দেখাচ্ছে না। মাসিমার সঙ্গে সব সময় 2জন কাজের লোক, রাম আর বাসনা থাকে। এখানেও তারা এসেছে, তাই কোনো অসুবিধা হলো না। নতুন বাড়িতে ঢোকা মানেই তো পুজো পাঠ, খাওয়া দাওয়া। প্রয়োজনের চাইতে মাসিমার আয়োজন থাকে সব সময় বেশি। আজও তাই হয়েছে। অথচ অতিরিক্ত খাবার দাবার বিলিয়ে দেবার মতো গরিব মানুষও পাওয়া যাচ্ছে না। দুপুরের খাওয়া দাওয়া সেরে মেসোমশাই কী কাজে দার্জিলিং চলে গেলেন, ফিরে আসবেন আজই। আমরা কলকাতা ফেরার আগে যে দার্জিলিং যাব সে ব্যবস্থা করে আসবেন। এটাও দারুণ উত্তেজনার ব্যাপার, কারণ খুব ছোটোবেলায় মা বাবার সঙ্গে কবে দার্জিলিং এসেছিলাম তা এখন আর মনে নেই। সন্ধ্যার মুখে পাওয়ার কাট হলো। মাসিমার কাজের লোক রাম পেট্রোম্যাক্স জেলে ফেলল। বাসনা জ্বালল 2টো বড় হেরিকেন। একটা রেখে এলো সিঁড়ির মুখে, অন্যটা ড্রয়িং রুমে। পেট্রোম্যাক্স থাকলো ঠাকুর ঘরের সামনে। মেসোমশাই আগেই বলেছিলেন জেনারেটরের কথা। মাসিমাই বারণ করেছেন, বলেছেন পরের বার এটা কিনে নিও, এই কটা দিনের জন্য আরও অত ব্যস্ত হবার দরকার নেই। মাসিমা ঠিক কথাই বলেছেন, পরে লাগবেই, কারণ মেসোমশাই তার এরিয়া অফিস করবেন এই বাড়িতে ভবিষ্যতে। বাড়িতে এখন আমি, রানা, সৌরভ, 3 বন্ধু, মাসিমা আর তার রাম ও বাসনা।
এরই মধ্যে বাড়ির সব কটা আলোই একসঙ্গে হঠাৎ টুপ করে নিভে গেল। আমরা অন্ধকারে ডুবে গেলাম। মাসিমা যেন চেঁচিয়ে উঠলেন, ও রাম, ও রাম, দেখ তো আলোগুলো তেল টেল আছে কি না। তোরা একটা কাজও ঠিক করতে পারিস না। বাবুর ঘরে বড় টর্চটা দিয়ে আয় চটপট। আলোগুলোর সঙ্গে কটা বড় মোমবাতি জ্বেলে দিস। প্রথম দিনেই দেখ তো কী অবস্থা। রাম আর বাসনা ব্যস্ত হাতে আলুগুলো ফের জ্বেলে দিলেন, সে সঙ্গে ইয়া বড় 3-4টে মোমবাতি। তারপর রাম বলল, মা, তেল তো সব বাতিতেই ভরা ভর্তি রয়েছে। মাসিমা ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়েছিলেন। হঠাৎ তার খেয়াল হলো প্রদীপটা কে যেন তুলে নিয়ে গেছে। মাসিমা বিরক্ত হয়ে বললেন, এ নিশ্চয়ই বাসনার কাজ। হাতের কাছে দেশলাই না পেয়ে এটাই তুলে নিয়েছে। কিন্তু ফিরিয়ে দেবে তো? যত সব অলক্ষণে কাজকর্ম। ঠাকুরঘর অন্ধকার করে কেউ প্রদীপ নেয়? বিরক্ত কণ্ঠে তাই ডাকলেন, বাসনা, বাসনা। মাসিমার ডাকে বাসনা রান্নাঘর থেকে হাতের কাঁচ ফেলে ছুটে এলেন। বলল, কি হচ্ছে মা? কি বলছি? প্রদীপটা কোথায় রেখে এলি? আমি প্রদীপ নিয়েছি। কি যে তুমি বলো না মা। তখনই বলেছিলুম এই শরীরে তুমি এত ধকল নাওনি। কি দেখতে কি দেখেছ? মাসিমা একটু থতমত খেয়ে বললেন, নে, আর খবরদারি করতে হবে না। প্রদীপটা কোথায় রেখে এলি তাই দেখ। ওই তো পিল সুজের উপরই তো রয়েছে মা। বলতে বলতে বাসনা চলে গেল। বাসনার কথা অবশ্য মিথ্যে নয়। কাজের লোক না পাওয়ায় মাসিমার পরিশ্রম হয়েছে খুবই। না হয়েছে বিশ্রাম, না হয়েছে সময় মতো খাওয়া দাওয়া। ভুল তো তার হতেই পারে। আমরা 3 বন্ধু বাগানের দিকের দোতলার বারান্দায় বসে গল্প করছিলাম। মাসিমা বাসনা ও রামের কথোপকথন কম বেশি শুনেছি, যদিও আমাদের দৃষ্টি ছিল আধো জ্যোৎস্নামাখা বাগানের দিকে। ভারী সুন্দর 2টি মেয়ে, হয়তো আমাদের মতোই বয়স হবে, অনেকক্ষণ থেকে চাপা গাছের ওদিকটায় খেলা করছিল। এখন তাদের দেখতে পাচ্ছি না। আমরা অবাক হয়ে ভাবছিলাম, কি দুষ্টু আর সাহসী মেয়ে রে বাবা। কখন সন্ধ্যা পেরিয়ে গেছে তবু বাড়ি ফেরার নাম নেই। ওদের বাড়ির লোকেরা নিশ্চয়ই চিন্তা করছে। একটু পরে পরিষ্কার জ্যোৎস্নায় ভরে গেল চারিদিকে। শুনেছি এখান থেকে নাকি এমন জ্যোৎস্না রাতে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। কি জানি, হয়তো 3 তলার বাড়ির ছাদে উঠলে দেখা যায়। এতক্ষণে কারেন্ট ফিরে এলো। এবার আমরা ঠিক করলাম ছাদে উঠে নাগাধিরাজ হিমালয়ের তুষার শোভিত শৃঙ্গগুলো দেখার চেষ্টা করব। সিঁড়িতে উঠতে গিয়ে দেখলাম সেই মেয়ে দুটি ছাদের থেকেই নেমে আসছে। ছাদের দরজায় তালা দেওয়া। রানা গেছে রামের কাছে চাবি আনতে। অবাক হয়ে জিজ্ঞাসা করতে যাব ওরা ওপরে কি করছিল, না মেয়ে দুটি আমাদের ধাক্কা দিয়েই নিচে নেমে গেল। আর তক্ষুনি রানাও চাবি নিয়ে দৌড়ে এলো। বলল, কি জোর একটা হাওয়া বইল রে। ছাদে আর গিয়ে কাজ নেই, বৃষ্টি আসতে পারে। ছাদে যাওয়ার গরজ কারুরই আর থাকলো না। বসার ঘরে চলে এলাম 3 জন। ওদিকে মাসিমা রান্নায় ব্যস্ত টের পাচ্ছি। বাসনা মাসিমার হাতে হাতে যোগান দিচ্ছে। রাম বিছনাপত্র রেডি করছে। এক ঘরে শোবো আমরা 3 বন্ধু একই খাটে। ওই ঘরের মেঝেতে এক পাশে রামের বিছনা, অন্য ঘরে মাসিমা আর বাসনা। মেসোমশাইয়ের ঘর আলাদা। মাসিমা 1 প্লেট ফিশ ফ্রাই নিয়ে এলেন। বললেন, খেয়ে দেখ কেমন হলো। এখন আর বেশি খেয়ে কাজ নেই। তোমাদের মেসোমশাই এলে খেতে দিয়ে দেবো, নাকি আগে খাবে? না না, মেসোমশাই ফিরে এলে একসঙ্গে খাবো। দার্জিলিংয়ের গল্প শুনতে শুনতে আমরা প্রায় একই সুরে সবাই বলে উঠলাম। বেশ, তবে তাই হবে। হ্যাঁ, ভালো কথা। তোমাদের সঙ্গে ওদের পরিচয় হয়েছে? ভারী মিষ্টি মেয়ে দুটি, কি লাজুক। মাসিমার কথায়
আমরা মাথা নাড়লাম, হয়নি। রানা বলল, বাগানে ওদের আমরা দেখেছি। মাসিমা নিজের কাজে চলে গেলেন। কিন্তু আমাদের সবারই কেমন যেন একটা ভারী অবস্থা হলো। সবাই সবাইয়ের গা ঘেঁষে বসতে চাইছি। কেন এমন হচ্ছে? গাছগাছালির মধ্যে অত বড় বাড়িতে মাত্র এই কয়জন লোক বলে হয়তো এমন একটা ভাব হতে পারে। পরে জানতে পারি আমাদের চোখ এড়িয়ে মেয়ে দুটো কখন মাসিমার কাছে ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। মাসিমা ওদের দুখানা থালায় সাজিয়ে দিয়েছিল প্রসাদ, মিষ্টি, পায়েস। কিন্তু এত লাজুক যে মাসিমার সামনে খেতে বসছিলই না। মাসিমা তাই হেসে ওখান থেকে সরে এসেছিলেন যাতে ওরা ভালো করে খেতে পারে। বাসনাকে বলেছিলেন, বাসনা যা তো, বলে আয় ওরা যেন যাবার সময় দেখা করে যায়। বাসনার খুব ভালো মন। সে তক্ষুনি ঠাকুর ঘরে গিয়েছিল, কিন্তু মেয়ে দুটোকে দেখতে পায়নি। মাসিমাকে সে কথা বলতে ভুলে গিয়েছিল। কাজের ব্যস্ততায় ব্যাপারটা চাপাও পড়ে গিয়েছিল। ঠিক এই সময় মেসোমশাই ফিরে এসেছিলেন, আর আমরা দার্জিলিংয়ের গল্প শোনার জন্য মশগুল হয়ে গেছিলাম। মাসিমা একা হাতে কত রান্না করেছেন, কোনটা ফেলে কোনটা খাই। খেতে দিতে দিতে মাসিমা বাঁট দুয়েক বললেন মেয়ে দুটির কথা। মেসোমশাইকে বললেন, কালই মেয়ে দুটির মা বাবার সঙ্গে আলাপ পরিচয় করতে হবে। হাজার হোক প্রতিবেশী তো। আমরা তিন বন্ধু নীরবে দৃষ্টি বিনিময় করলাম। ভাবলাম মাসিমার পুষ্যি বাড়লো আর কি। একটু হিংসে যে হলো না তাও নয়, তবে ভালোও লাগলো। ভারী সুন্দর পরি দেখতে, বোধহয় যমজ বোন। যদি বন্ধুত্ব হয় ভালোই। প্রথম দিন খাওয়া দাওয়া চুকতে বেশ রাতই হয়ে গেল। সবাই যে যার ঘরে ঢুকলাম নিশ্চিন্ত ঘুমের আশায়, কিন্তু কেউ ঘুমোতে পারলাম না। প্রথমে মনে হলো যেন বাড়িতে অনেক লোক ঢুকে পড়েছে। ধূপধাপ পায়ের শব্দ। রাম তো চোর চোর বলে চেঁচিয়েই উঠল। মাসিমা মেসোমশাইকে আমরা ডেকে সব বললাম। সারা বাড়ির সব আলোগুলো জ্বেলে দেওয়া হলো। তন্ন তন্ন করে খোঁজা হলো চারিদিকে, কেউ কোথাও নেই। দরজা জানলার ছিটকেনি, খিল, চাবি সব ঠিক আছে। মেসোমশাই মাসিমাকে বললেন, খাটাখাটনি করে রাম বেঘরে ঘুমিয়েছিল, ঘুমের ঘরে স্বপ্ন টপ্ন দেখে থাকবে। কোথায় কি, চলো শুয়ে পড়া যাক। মাঝরাত পেরিয়ে আবার ঘটল একই ঘটনা। এবার শুধুমাত্র ঠাকুর ঘরের দিকে। আবার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, কোথাও কিছু নেই। মাসিমা খুব ভয় পেয়ে গেলেন। বাসনাকে নিয়ে তিনি ঢুকলেন আমাদের ঘরে। মেসোমশাইকেও বাধ্য করলেন আমাদের ঘরে শুতে। একটা কেমন গা ছমছম ভাব। একটু একটু করে সবাই তবু ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল সারা বাড়ি জুড়ে দাপাদাপির আওয়াজ। তারপর কখনো দরজা খোলার শব্দ, কখনো পাতকোয়ে বালতি ফেলার শব্দ। সবাই জেগে উঠেছে। ঘরে হলঘরে আলো জ্বলছে। কি করা যায়, কি করা উচিত আমরা ভেবে পাচ্ছি না। হাতের কাছে একটা ছোট্ট লাঠি রেখে মেসোমশাই জেগে বসে রইলেন। রামের তো ভয়ে মুখ কালো, বাসনার মুখ ফ্যাকাশে। মাসিমা গুরুর নাম করছে। আকাশটাও থমথম করছে মেঘে। বৃষ্টি নিশ্চয়ই আসবে। বাতাসে বেশ ঠান্ডার আমেজ। কখন দু চোখের পাতা এক হয়ে গেছিল বুঝতে পারিনি। আচমকা মাথার বালিশটা কেউ টেনে নিতেই ঘুমটা ভেঙে গেল। দেখি সৌরভ ও রানা একে অপরের দিকে উল্টো মাথা করে শুয়ে আছে। ওদের মাথায় বালিশ নেই। এ কী রে বাবা, আমাদের বালিশগুলো গেল কোথায়? যেই না এই কথা ভাবা, অমনি সেই মেয়ে দুটো খাটের ওপাশে উকি দিয়ে হেসে উঠল। স্বপ্ন দেখছি নাকি? তাড়াতাড়ি চোখ রগড়ে তাকাতেই দেখি কেউ নেই। তক্ষুনি আবার সেই ধূপধাপ ধূপধাপ শব্দ। এবার ভয়ে কাঠ হয়ে গেলাম। রান্নাঘরে কারা যেন বাসনপত্র এলো পাতাড়ি ছড়িয়ে ছিটে ফেলছে। একটু পরে সব শান্ত হয়ে গেল।
মেসোমশাই বললেন। তোমরা শুয়ে পড়ো, আমি তো রাত জেগেই আছি। রাম বরং টর্চটা নিয়ে আমার সঙ্গে থাক। পরদিন বেশ বেলায় ঘুম ভাঙল। দিনের আলোয় কাল সন্ধ্যে থেকে প্রায় সারা রাত যে তাণ্ডব গেছে বাড়ির উপর দিয়ে, তা সবই যেন স্বপ্ন বলে মনে হলো। মাসিমা মেসোমশাই চোখে মুখেও রাত্রি জাগনের ক্লান্তির ছাপ। দুশ্চিন্তাগ্রস্ত বটে। আমরা 3 বন্ধু ব্রেকফাস্ট করছি, এমন সময় মেসোমশাইয়ের এক বন্ধু এলেন। তাকে চা দিয়ে মাসিমা মেসোমশাই তার সঙ্গে নিচু গলায় কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ শুনতে পেলাম ভদ্রলোক বলছেন, বাড়ি কিনছো বলেছিলে, কোথায় কিনেছ? কি বৃত্তান্ত তা তুমি বলনি? আমিও ব্যস্ততার মধ্যে জিজ্ঞাসা করিনি। ভেবেছিলাম অনেক দিন ধরেই খুঁজছিলে, পেয়েছো, ব্যাস। কিন্তু এই বাড়ির ব্যাপারে জানলে নিশ্চয়ই বারণ করতাম। কথাটা শুনে কেমন অস্বস্তি হতে লাগলো। একটা গা ছমছম ভাব যেন ঘিরে ধরল। এই দিনের বেলায় এক ঘরে বন্ধুরা একসঙ্গে থেকেও খালি মনে হচ্ছে যেন আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই অবস্থা শুধু আমার একার নয়, বাড়ির শুধু সবার। তারপর শুনলাম আজ বিকেলেই 3টে নাগাদ আমরা দার্জিলিং রওনা হব। শুনে মানসিক কিছুটা চিন্তা হালকা হলো। তবু চলছি ফিরছি, মনে হচ্ছে যে কারোর সঙ্গে যেন ধাক্কা লাগছে। পাছে বন্ধুরা আমাকে ভীতু ভাবে, তাই মনের কথা প্রকাশ করছি না। আর কতক্ষণ বা আছি এ বাড়িতে। রানাকে দেখলাম সারাক্ষণই রামকে ছুঁয়ে আছে। দুপুরে আমরা 3 বন্ধু আর মেসোমশাই এক টেবিলে চারদিকে খেতে বসেছি। হঠাৎ টেবিলটা খুব জোরে নড়ে উঠল, যেন ভূমিকম্প হলো। গ্লাস থেকে জল ছলকে পড়ল। মাসিমার মুখ চিন্তায় কালো। মেসোমশাইয়ের সঙ্গে চোখে চোখে যেন কি একটা ভাব বিনিময় হলো। গোছগাছ শেষ। বাড়ির দরজায় এসে দাঁড়ালো একটা স্টেশন ওয়াগন। সবাই চড়ে বসলাম। সকলের হাতেই একটা করে গরম পোশাক। ঘণ্টা 1.5 পরেই, অর্থাৎ কাশিয়াং থেকেই তো গায়ে চাপাতে হবে। মেসোমশাই আর তার বন্ধু সব বন্ধ করে এলেন। অনেকক্ষণ সময় লাগলো ওদের। কি জানি কেন। গাড়ি চলছে, আমরা সবাই নীরব। সবচাইতে বেশি মনমরা অবস্থা মাসিমার। একবার আমাদের একজনের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন এক পরম নিশ্চিন্ততায়। একসময় সেবক ব্রিজ পেরিয়ে শুকনা ফরেস্টের দিকে এগিয়ে চললাম। মাসিমার একটু বোধহয় তন্ডা মতন এসেছিল। কাল সারা দিন রাত যা ধকল শরীরে গেছে আর মনের উপর দিয়ে গেছে। মাসিমার কান বাঁচিয়ে রানা বলল, রামের কাছে আমি সব শুনেছি। আমরা খুব বেঁচে গেছি। ওটা ভূতের বাড়ি। ওই 2 যমজ বোনকে ডাকাতটা মেরে কুয়োয় ফেলে দিয়েছিল। ওখানে আর ফিরব না আমরা। দার্জিলিং থেকে সোজা কলকাতা।